নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা দুটো আইএসএল টিমকে নিয়ে কথা বলবো, বেঙ্গালুরু এফসি এবং তার সঙ্গে মুম্বাই সিটি এফসি। যেই দুটো আইএসএল টিম এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বেশ অ্যাক্টিভ ছিল এবং টিমে কিছু পরিবর্তন হয়েছে। এই দুটো টিমকে হয়তো আমরা আইএসএল এর সেকেন্ড হাফে নতুনভাবে দেখতে পেতে পারি, বিশেষ করে বেঙ্গালুরু এফসিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো টিমের কোন জায়গায় পরিবর্তন হয়েছে এবং দুটো টিমের প্লেইং ইলেভেন, বেস্ট ইলেভেন কিন্তু আইএসএল এর সেকেন্ড হাফে কিরকম হতে পারে সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। এই ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভুলো না। তবে গাইস, মেন টপিকে যাবার আগে মোহনবাগান সমর্থকদের একটা আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে জনি কাউকে কিন্তু আজকে সকালে কলকাতায় নেবে কিন্তু অলরেডি মোহনবাগান প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে। এবার ক্লোজ ডোর প্র্যাকটিস, কতটা প্র্যাকটিস করছে বা কি করছে সেটা তো এখনো জানি না। প্র্যাকটিসে কিন্তু জনি কাউকে যোগ দিয়েছে আজকে সকালে এসেই, এবং প্র্যাকটিসে যোগ দেবার আগে বলে গিয়েছে যে সে আশা করছে সে টিমকে সাহায্য করতে পারবে এবং সে প্রমিস করেছে সে আবার তার বেস্টটা দেবার চেষ্টা করবে। তো এটা কিন্তু জনি কাউকে বলে গিয়েছে। তবে এবার জনি কাউকে এলে কে বাদ যাবে বা কি জার্সি নাম্বার হবে এই নিয়ে দেখছি অনেক কনফিউশন। তো সেটার জন্য এখন ওয়েট করতে হবে, কারণ ব্যাপারটা হচ্ছে যে জনি কাউকের ফিটনেস কন্ডিশনটা সব থেকে বেশি ম্যাটার করবে এবং সে কোন ফিটনেস কন্ডিশনে আছে সেটা কোচ তাকে প্র্যাকটিসে দেখে ঠিক করবে। তো সেখানে আশা এখন এটাই করতে হবে যে জনি তার বেস্ট ফিটনেস কন্ডিশনে যেন পৌঁছে যায় এবং টিমের মধ্যে চলে আসে, এবং সেক্ষেত্রে যে হয়তো খারাপ খেলবে তাকে বাদ দিয়ে সেখানে রেজিস্টার করানো হতে পারে। যদিও পার্সোনালি আমার কিন্তু কালকে জনি ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেওয়ার আগে পর্যন্ত এই আপডেট ছিল না, সত্যি বলতে কি, যে জনি কাউকে আসছে। পার্সোনালি আমি যেরকম শুনেছিলাম যে হয়তো নতুন কোনো মিডফিল্ডার আসবে। তবে যাই হোক, জনি কাউকে এসেছে, জনি যদি ফুল ফিট থাকে সেও কামাল করতে পারে, সেটা আমরা জানি। এবং এটা আমরা আলোচনাও করছিলাম যখন মোহনবাগানের মিডফিল্ড খুব ভালো চলছিল না, যে যদি কাউকে আসে কাউকে থাপা মিলিয়েও কিন্তু মিডফিল্ডার সামলা দিতে পারবে। তো এখন আশা এটাই করতে হবে যে জনি কাউকে যেন নিজের ফুল ফিটনেসে থাকে, সেটা হলেই হবে। তো সেখানে কিন্তু কাউকে প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে। এবার যদি আমরা কথা বলি বেঙ্গালুরু এফসি টিমকে নিয়ে, বেঙ্গালুরু এফসি কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে 3টে মেজর শাইনিং করিয়েছে, যার মধ্যে একদম ট্রান্সফার উইন্ডো শেষের দিকে এসে কিন্তু 5.5 বছরের চুক্তিতে চিংলেনসানা সিংকে সাইন করানো, বিশাল বড় শাইনিং। এবং তার সঙ্গে বর্তমানে ভারতের ন্যাশনাল টিমের রাইট ব্যাক পজিশনে বর্তমানে 1 নম্বর চয়েস নিখিল পূজারি, তাকেও কিন্তু মাল্টিয়ার কন্ট্রাক্টে বেঙ্গালুরু এফসি সাইন করিয়েছে। তো ডিফেন্স লাইনে কিন্তু দুটো ভালো অ্যাডিশন বেঙ্গালুরু করেছে, এবং তার সঙ্গে অলিভার ড্রস্ট, একজন ডেনমার্কের স্ট্রাইকার, তাকেও কিন্তু বেঙ্গালুরু সই করিয়েছে কার্টিস মেনের জায়গাতে। এবার অলিভার ড্রস্ট এসে কতটা ভালো খেলবে বলা মুশকিল। ডেনমার্কের সেকেন্ড ডিভিশন থেকে আসছে, ভালোই খেলেছিল সেখানে। তো সে আইএসএল এ মানিয়ে নিয়ে কতটা ভালো পারফরমেন্স দেবে সেটা দেখতে হবে। তবে বেঙ্গালুরুর মেন অ্যাডিশন কিন্তু হচ্ছে ডিফেন্স লাইনে। আই থিঙ্ক বেঙ্গালুরুর ডিফেন্স লাইন কিন্তু আইএসএল এর প্রথম হাফে কিছুটা আনসেটেলড ছিল, সেটা কিন্তু অনেকটাই সেটেলড লাগবে। বেঙ্গালুরুর ডিফেন্সে কিন্তু কিছু সমস্যা দেখা গিয়েছিল, সেই সমস্যাগুলো মিটবে। তো ওভারঅল বেঙ্গালুরুর জন্য কিন্তু সানা এবং নিখিল পূজারি বেশ ভালো অ্যাডিশন। প্রপার একটা ডিফেন্স লাইন নিয়ে তারা যেতে পারে, যেখানে কিন্তু গুরপ্রীতকে গোলে রেখে দেন সামনে লেফট ব্যাক আর নরেম রোশন সিং, রাইট ব্যাক নিখিল পূজারি, দুজন এমন সাইড ব্যাক যারা কিন্তু ডিফেন্সের পাশাপাশি রীতিমতো অ্যাটাকে গিয়ে বল সাপ্লাই করতে পারে। এবং তার সঙ্গে তোমার ডিফেন্সে চিংলেনসানা সিং চলে আসবে অ্যাজ এ ইন্ডিয়ান সেন্টার ব্যাক, তার পাশে কিন্তু স্ল্যাভকো ড্যামসানোভিচ বেস্ট চয়েস হবে। এই ডিফেন্স লাইনটা কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে আমরা আইএসএল এর সেকেন্ড হাফে দেখতে পেতে চলেছি, যদি প্রত্যেকে ফিট থাকে। এবং যখন বেঙ্গালুরু এই টাইপের একটা ডিফেন্স লাইন নিয়ে যাবে যেখানে সাইড ব্যাকেরা ওভারল্যাপে যেতে বেশি ভালোবাসে, সেই জায়গায় সিডিএম হিসেবে এমন একজনকে দরকার যে দরকারে এসে কিন্তু ডিফেন্সে স্লট করে যেতে পারে, 3 ডিফেন্স বানিয়ে দিতে পারে। সেখানে আই থিঙ্ক কেজিয়া ভেন্ড্রপ সে কিন্তু একটা ভালো চয়েস হবে। সে অ্যাজ এ সিডিএম খেলবে, তার পাশে কিন্তু সুরেশ সিং ওয়াংঝাম, সে কিন্তু অ্যাজ এ সেন্ট্রাল মিডফিল্ডার অপারেট করবে। তো সেন্ট্রাল মিডফিল্ডে কেজিয়া ভেন্ড্রপ এবং সুরেশ ওয়াংঝাম, আর জাভি হার্নান্ডেজ কিন্তু নম্বর 10 রোলে বা অ্যাটাকিং মিডফিল্ড রোলে অপারেট করতে পারে, তার জন্য বেস্ট জায়গা হবে ওটা। এবং এই মিডফিল্ডটাও কিন্তু দেখতে ভালো লাগছে। এবং সেখানে আপফ্রন্টের কথা বললে সেই জায়গায় বেঙ্গালুরুকে হয়তো সুনীল ছেত্রীর উপরই মেনলি ভরসা করতে হবে। অলিভার ড্রস্ট কতটা ভালো করবে আমি জানি না, অত মেনলি হতে পারে যে সুনীল হয়তো অ্যাজ এ প্রপার সেন্টার ফরওয়ার্ড অপারেট করলো, ডান দিকের উইং থেকে অপারেট করতে পারে রায়ান উইলিয়ামস, এবং বাঁ দিক থেকে কিন্তু শিবাশক্তি অথবা হলিচরণ নার্জারিকে খেলিয়ে বেঙ্গালুরু এফসির কিন্তু বেস্ট ইলেভেনটা এই টাইপের হতে পারে। এবার যদি বেঙ্গালুরু এফসি অলিভার ড্রস্টকে খেলায় রায়ান উইলিয়ামসের জায়গায়, সেখানে কিন্তু অলিভার ড্রস্টকে আর কি অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড রেখে সুনীল ছেত্রী বাঁ দিক দিকে খেলতে পারে, এবং ডান দিকে সেক্ষেত্রে কিন্তু ওই শিবাশক্তি অথবা ধরো
মানে রোহিত দানুর মতো কাউকে ইউজ করা যেতে পারে। এটা কিন্তু ব্যাঙ্গালোর এফসির বেস্ট 11 হতে পারে। আর যদি অ্যাটাকে শক্তি বাড়ানোর দরকার হয় সেখানে কিন্তু ওই যে কেজিয়া ভেন্ড্রফ তার জায়গাতে রোহিত কুমার অথবা হর্ষ পাত্রের মতো কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে এনে সেখানে কিন্তু রায়ান উইলিয়াম, সুনীল ছেত্রী এবং অলিভার ড্রস তিনজনকে একসাথেও আপফ্রন্টে খেলানো যেতে পারে। তো ব্যাঙ্গালুরুর কাছে কিন্তু অনেকগুলো অপশান খুলে গেল। দুজন কোয়ালিটি ডিফেন্ডার আসায় তাদের কিন্তু জোভানোভিচকে আর খেলাতে হবে না স্ল্যাপকোর সাথে। ফলে ডিফেন্সে একটা বিদেশি দ্বারা কম খেলিয়ে হয় মিডফিল্ডটাকে কম্প্যাক্ট করতে পারে অথবা কিন্তু অ্যাটাকে বিদেশি প্লেয়ার বাড়িয়ে অ্যাটাকের কিন্তু শক্তি বাড়াতে পারে। এবং ব্যাঙ্গালুরুর কাছে ব্যাকআপও ভালো আছে। বেশ কিছু প্লেয়ারকে দেখতে চাইবো অ্যাজ এ সাবস্টিটিউট এসে ভালো করতে, যেখানে মনিরুল মোল্লা প্লেয়ারটাকে আমার পার্সোনালি বেশ ভালো লাগে। শিবাশক্তি তো আছেই, সিভাল্ডো আছে এবং রবীন যাদব বা নামগাল ভুটিয়া অ্যাজ এ সাইড ব্যাক তারাও ইফেক্টিভ হতে পারে। তো সেই জায়গাতে ব্যাঙ্গালোর এফসির এই টিমটাকে কিন্তু অনেক বেশি সেটেলড লাগছে আইএসএল এর সেকেন্ড হাফে এবং হোপফুলি এই টিমটা কিন্তু বেটার করবে। যদি স্ট্রাইকিং ফোর্স ঠিকঠাক ক্লিক করে যায় হয়তো ব্যাঙ্গালুরুকে আমরা আবারও সেই আগের বছরের আইএসএল এর মতো একটা দুর্দান্ত কামব্যাক করতে দেখতে পেতে পারি। মেবি তারা কিন্তু নকআউটেও কোয়ালিফাই করতে পারে, টপ 6-এ চলে আসতে পারে। সেই টাইপের টিম কিন্তু ব্যাঙ্গালুরু বানিয়েছে। তো সেখানে অবশ্যই আইএসএল এর সেকেন্ড হাফে ব্যাঙ্গালুরুর দিকে নজর থাকবে এবং তার পাশাপাশি মুম্বাই সিটি এফসি এই টিমটার দিকেও কিন্তু নজর থাকবে। তার কারণ পিটার ক্র্যাটকি যেভাবে সেই ইয়ং প্লেয়ারদের সুযোগ দিয়েছে সেটা আইএসএলও কন্টিনিউ করবে, এটা আশা করা যায়। যদিও সব টিমই চায় জিততে, সেক্ষেত্রে আয়ুষ চিকারা বা ফ্র্যাঙ্কলি অথবা গুরকিরত সিং এই প্লেয়ারগুলোকে আশা তো করবো যে যতটা বেশি সম্ভব খেলানো যায় পিটার ক্র্যাটকি খেলাবে। বাট দেন তার নিজেরও কিছু স্ট্র্যাটেজি থাকবে যে অনুযায়ী সে যাবার জন্য টিমটা গুছিয়েছে। মুম্বাই হয়তো একটা 4-2-3-1 বা 4-4-2 এই টাইপের ফরমেশনেই আইএসএল এর সেকেন্ড হাফে খেলবে। মুম্বাইয়ের বেস্ট 11টা কেমন হতে পারে, সেখানে মুম্বাই টিমের দুটো বড় অ্যাডিশন, একটা হচ্ছে ইকের গুয়ারোটেক্সেরা লাস্ট ইয়ার দুর্দান্ত খেলেছে ইন্ডিয়াতে এবং মুম্বাইয়ের কাছে অনেকগুলো অপশান সে দেবে, কারণ অ্যাজ এ উইঙ্গার সে অপারেট করতে পারে, স্ট্রাইকারের পেছন থেকে অপারেট করতে পারে, দরকারে স্ট্রাইকারও খেলে দিতে পারে। সেখানে কিন্তু দিয়াজের সঙ্গে ইকের গুয়ারোটেক্সেরার ভালো কম্বিনেশন আমরা দেখতে পেতে পারি। এবং তার সঙ্গে যে সিরিয়ান ইন্টারন্যাশনাল থাইর ক্রোমা এই প্লেয়ারটাকে মুম্বাই সাইন করিয়েছে, আমার মনে হয় আইএসএল এর যেরকম কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু এই প্লেয়ারটাও রীতিমতো এফেক্টিভ হতে পারে। মুম্বাইয়ের প্লেইং 11-এর কথা বললে সেখানে মুম্বাইয়ের গোলে অবশ্যই লাচেনপা স্টার্ট করবে। ডিফেন্সের কথা বললে লেফট ব্যাক আকাশ মিশ্র, সেন্টার ব্যাকে হয়তো থাইর ক্রোমাকে আমরা দেখতে পাবো, তার পাশে মেহতাব সিং, রাইট ব্যাক রাহুল ভেকে। সম্ভবত মুম্বাই কিন্তু এই ডিফেন্স লাইন নিয়েই যাবে। মুম্বাইয়ের সেন্ট্রাল মিডফিল্ডে অবভিয়াসলি ইউএল ভ্যান্ডিপ অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার বেস্ট চয়েস হবে, তার পাশে আপুইয়া। এবং উইঙ্গারদের কথা বললে হয়তো পিটার ক্র্যাটকির আন্ডারে আমরা ছাংতের পাশাপাশি বিপিএনের আগে হয়তো বিক্রম প্রতাপ সিংকে বেশি গেম টাইম পেতে দেখতে পেতে পারি। সেক্ষেত্রে হতে পারে যে বাঁ দিকের উইং থেকে ছাংতে অপারেট করবে, ডান দিকের উইং থেকে বিক্রম প্রতাপ সিং। এবং আপফ্রন্টে স্ট্রাইকারদের কথা বললে সেখানে জর্জে পেরিরা দিয়াজ মেন স্ট্রাইকার, তার পেছন থেকে হয় নম্বর 10 রোলে ইকের গুয়ারোটেক্সেরা অথবা অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার বা উইথড্রল স্ট্রাইকার কিন্তু ইকের গুয়ারোটেক্সেরা অপারেট করতে পারে। এই টাইপের একটা কিন্তু স্ট্র্যাটেজি আর কি পিটার ক্র্যাটকির আইএসএল এর সেকেন্ড হাফে হতে পারে মুম্বাই সিটি এফসি টিমকে নিয়ে। বাকি মাঝে মধ্যে আমরা হয়তো এরকমও দেখতে পেতে পারি যে ডিফেন্স স্ট্রং করার জন্য হয়তো পিটার ক্র্যাটকি, ক্রোমা আর তিরি দুজনকে একসাথে অ্যাজ এ সেন্টার ব্যাক খেলিয়ে দিল এবং সেক্ষেত্রে ওপরের দিকে একটা বিদেশি কম খেলিয়ে সেখানে আয়ুষ টিকাড়ার মতো স্ট্রাইকারদের সুযোগ দিল। করতেই পারে, পিটার ক্র্যাটকি কিন্তু এই জিনিসটা করেছে এবং হোপফুলি যদি এরকম করে আমি তো পার্সোনালি ভীষণই খুশি হব যে আয়ুষ চিকাটাকে মেন স্ট্রাইকার খেলিয়ে তার পেছন থেকে ইকের গুয়ারোটেক্সেরা অথবা জর্জে পেরিরা ডিয়াজকে অপারেট করালো। এবং জর্জে পেরিরা ডিয়াজ হয়তো সুপার কাপে রেড কার্ড দেখার জন্য আইএসএল এর প্রথম দিকের ম্যাচে আনঅ্যাভেলেবেল থাকতেও পারে। ভাই আমি শিওর না যে সুপার কাপের রেড কার্ডটা আইএসএল এ কন্টিনিউ হবে কিনা। যদি সেটা হয় তাহলে কিন্তু এই জিনিসটা ট্রাই করা যেতেই পারে যে আয়ুষ চিকাটাকে স্ট্রাইকার রেখে তার একটু পেছন থেকে কিন্তু ইকের গুয়ারোটেক্সনকে অপারেট করানো, যেই জিনিসটা কিন্তু সুপার কাপেও করেছে পিটার ক্র্যাটকি, যে আয়ুষ চিকাটাকে স্ট্রাইকার রেখে তার একটু পেছন থেকে কিন্তু জর্জে পেরিরা ডিয়াজকে খেলিয়েছে। তো আয়ুষ চিকাটার মধ্যে কিন্তু ক্ষমতা আছে ন্যাশনাল টিমের স্ট্রাইকারের জায়গাটা পূরণ করার মতো। যদি অপরচুনিটি পায় সে বেটারই হবে। সেম গুড়কিরতের ক্ষেত্রেও বলা যেতে পারে। তো অবশ্যই চাইবো যে গুড়কিরত সিং, আয়ুষ চিকারা, নাথান, তার সঙ্গে ফ্র্যাঙ্কলিন, ভালপুইয়া এই টাইপের প্লেয়ারগুলো আরও বেশি বেশি করে সুযোগ মুম্বাইতে পাক এবং পিটার ক্র্যাটকি যেরকম আর কি আমাদের এতদিন খেলা দেখিয়েছে আসার পর থেকে এবং যেরকম বক্তব্য দিয়েছে, আশা তো করাই যে সেই ইয়ংস্টারদের ট্রাস্ট করবে, ভারতীয় ইয়ংস্টারদের তৈরি করবে, তার উপর ভরসা আছে। বাকি তোমরা বলো আইএসএল এর সেকেন্ড হাফের জন্য মুম্বাই আর ব্যাঙ্গালুরুর টিমকে তোমাদের কতটা শক্তিশালী লাগছে, তো সেটা তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।